আইসিটি 2025 সালের এই বছরের যে পরীক্ষা ছিল অর্থাৎ এইচএসসি পরীক্ষার প্রশ্ন সেটা অনেক কঠিন আসছে, এটা নিয়ে অনেকে আশেপাশে বলা বলি করছে এবং অনেকে বারবার বলছে যে তাদের নাকি A+ থাকবে না, এটা অনেকে ডিপ্রেসড, অনেকে নাকি ফেইল আসবে এটসেট্রা এটসেট্রা। তো আমি পুরো প্রশ্নগুলো ঘাটার চেষ্টা করেছি এবং আমার বিগত 6 বছর আইসিটি পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বোঝার চেষ্টা করেছি যে আসলে যে প্রশ্নটার স্ট্যান্ডার্ড সেটা কেমন ছিল। এবং এটা নিয়ে আসলে কেন কথা বলছি এখন আমরা, নট বিকজ এটা 25 ব্যাচের জন্য, বাট রাদার 26 এবং 27 ব্যাচের জন্য একটা ওয়ার্নিং হয়ে থাকতে পারে। এই ভিডিওটা তোমাদের দেখাটা মোর ইম্পর্টেন্ট। 25 ব্যাচের তাদের তো শেষ, তাদের তো এটা নিয়ে আসলে আর কথা বলে বা এটা নিয়ে আসলে আলোচনা করে লাভ নাই। সো 26 এবং 27 ব্যাচ এখান থেকে কি টেক অ্যাওয়ে নিতে পারে সেটা নিয়ে আসলে আমাদেরকে এই ভিডিওতে একটু আলোচনা করতে আমার মনে হচ্ছে অনেক বেশি দরকার। বিকজ আইসিটি নিয়ে আমরা বাজারে আসলে যে ধরনের কথাবার্তাগুলো শুনি সেগুলো আমি তো অনেক আগে বুঝেছিলাম যে আসলে এগুলো আসলে মিথ টাইপের কথাবার্তা, এগুলো সত্য না, বাট স্টিল এগুলো একটু কথাবার্তা বলা দরকার। আমি জাস্ট তার আগে কয়েকটা কথা বলে নিই। আইসিটি নিয়ে সবচেয়ে বেশি প্রচলিত বাজারে যে কথাটা সেটা হচ্ছে আইসিটি 3 মাসে শেষ করা যায়। এমন না যে আইসিটি 3 মাসে শেষ করা যায় না, বাট আমার কাছে মনে হয় বারবার, এবং এই দেখবেন এই ভিডিওর কমেন্ট সেকশনেও বেশ কিছু মানুষজন এসে বলবে যে না আইসিটি তো 1 মাসও শেষ করা যায়, 3 দিনেও শেষ করা যায়। থিং ইজ, যারা এই কথাগুলো এসে বলে তার হয়তো রিয়েলাইজ করে না যে তারা ম্যাথ স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করে না। আমি ম্যাথ স্টুডেন্ট পড়াই, আমাকে যদি জিজ্ঞেস করেন আমার নিজের আইসিটি 2 থেকে 3 মাসে বেশি লাগতো না আপনাদের বয়সে থাকতে, কারণ আমি আতেল ছিলাম, আমি নিজে অনেক বেশি পড়াশোনা করতাম, আমি পড়ুয়া স্টুডেন্ট ছিলাম, আমার ধ্যান জ্ঞান পড়াশোনা ছিল। সবার ধ্যান জ্ঞান পড়াশোনা না, সবাই আমার মতো আতেল না। সো অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য আসলে এই জিনিসটাকে আমরা যেরকম জাস্ট 3-4 মাসে শেষ করে ফেলার একটা জিনিস বলে বারবার মার্কেটে প্রচলন করানোর চেষ্টা করি, আমার মনে হয় না সেটা সবসময় সত্য হয়। এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় বারবার মানুষকে বলা দরকার। এই কথা বলা একটা রিজন হচ্ছে, কয়েকদিন আগে একজন মনে হয় অনলাইনে জাস্ট জিজ্ঞেস করেছিল, আমারই কোর্সের কোন একটা স্টুডেন্ট যে সেখানে কমেন্ট করেছে যে না মমিন ভাই আসলে অনেক লম্বা সময় ধরে পড়ে, এর থেকে আরো কম টাইমে শেষ করে ফেললে ভালো। আমি তখন কিছু বলি নাই, কারণ বলার কিছু নাই, তার সেটা পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে। বাট আমার কাছে মনে হয়েছে যে আইসিটি যদি আমি চ্যাপ্টার 5-এ অ্যাটলিস্ট 12-13টা ক্লাস না করাই, চ্যাপ্টার 3-তে যদি আমি 15-16টা ক্লাস না করাই, তাহলে আমার মনে হয় যে আসলে সিলেবাসটাকে কমপ্লিট করানো হয় না। একটা বাচ্চাকে যদি আপনি A to Z ঠিক মতো পড়াইতে চান, এবং গিভেন যে বাচ্চাটা আসলে বাসায় আপনি পড়ানোর পর সেরকম ভাবে পড়ে না, তাকে আমার মনে হয় আসলে একটু সময় নিয়ে না পড়ালে ও পারবে না, ও বুঝবে না। এবং এই কারণে আমি সাধারণত আমার আইসিটি কোর্সগুলোতে আমি কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ ক্লাসই নেই, কারণ আমার কাছে মনে হয় যে এছাড়া আসলে আইসিটিটা সম্ভব না শেষ করা। সো দ্যাটস ওয়ান অফ দি বিগেস্ট থিংস, 3 মাসে শেষ করা যায়। এখন এই কথাগুলো কেন বারবার মার্কেটে বলা হয়, ইটস বিকজ আইসিটি প্রথম যখন আসে 16 সালে সর্বপ্রথম যখন আইসিটিকে ইন্ট্রোডিউস করানো হয়, 16, 17, 18-র দিকে আসলে আমরা কেউই বুঝতে পারিনি যে আইসিটি কোয়েশ্চেনে কতটা ডেপথে যাওয়া সম্ভব। ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করে দেখেন, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইজ মার্কেটে যে আইসিটি সেরকম ভালো টিচারও পাওয়া যায় না। যাদেরকে পাওয়া যায় তারা কিন্তু সবাই 18-19 ব্যাচের, বিকজ তারপরে মার্কেটে তার আইসিটি পরীক্ষাই হয় নাই। সো যারা আইসিটি নিজেরাই পড়ে নাই তারা পড়াবে কিভাবে? যেন কিন্তু মার্কেটে আইসিটি টিচারের সংকটও অনেক বেশি, কারণ এক তো আসছে 16 সালে, তো 16 থেকে 18 বা 19 মনে করেন যে এই 19 পর্যন্তই আসলে দিন শেষে আপনি 4 ব্যাচের স্টুডেন্টদেরকে পাবেন যারা কিনা আইসিটি পড়াইতে পারে। দ্য প্রবলেম ইজ 19 ব্যাচ পর্যন্ত যদি আপনি এখন চিন্তা করেন, 16 এবং 17, 18 এই 3 থেকে 4 ব্যাচ এবং 19 ব্যাচ, আমি যদি ধরে নিই আর 1-2 বছর পরে আমরা এই 4 ব্যাচের মানুষজন সবাই অথবা বিদেশ চলে যাবো অথবা পড়ানোর লাইন থেকে সরে যাবো। সো দিন শেষে পড়ানোর জন্য যারা থাকবে তাদেরকে তখন কি এই আপনার 23, 24 এবং 25 এই ব্যাচগুলো থেকে আস্তে আস্তে পড়ানোর মানুষজন উঠে আসতে হবে, অর্থাৎ আইসিটির ফিল্ডটাতে একটু ফাঁকা আসবে এবং তখন যে নতুন নতুন মানুষজনের সেই জায়গাগুলোকে তারা ফিল ইন করার চেষ্টা করবে। বাট দ্য প্রবলেম ইজ এই 4 ব্যাচের মানুষজনের সাথে এই ব্যাচগুলো আবার একটা স্লাইট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে 19 সাল পর্যন্ত আইসিটি যে কোয়েশ্চেন আসতো সেটা অনেক ইজি আসতো। লাস্ট 23 এবং 24 সাল এবং এই বছরের 25 সালের প্রশ্নগুলোর প্যাটার্ন এবং আগের বছরের প্যাটার্নের সাথে আপনি দেখবেন বিস্তর ফারাক, সেম টাইপের কোয়েশ্চেন আসে নাই। ইনফ্যাক্ট আমি বারবার অনেক স্টুডেন্টদেরকে বলি যে তোমার যদি আইসিটিতে প্রিপারেশন নিতে ইচ্ছা করে, তুমি 23-24 সাল থেকে প্রশ্নগুলোকে ঘাটা শুরু করো। 16 থেকে 19 সালের প্রশ্ন ঘেটে তোমার খুব একটা লাভ নাই, খুব একটা লাভ তোমার হবেও না, বিকজ ওই সময়কার প্রশ্নগুলো খুবই সারফেস লেভেলের কোয়েশ্চেন ছিল। এখন কোয়েশ্চেনে যথেষ্ট যে টাফ আসা শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই বছরের কোয়েশ্চেনে কি হয়েছে, চলো সেটা নিয়ে একটু আমরা ডিসকাস করি। প্রথমত সিকিউ নিয়ে ডিসকাস করা যায়। আমার অনেস্ট ওপিনিয়ন, সিকিউতে আমার কাছে মনে হয় কোয়েশ্চেন আসলে 23-24 সালের স্ট্যান্ডার্ডের তুলনায় যথেষ্ট কঠিন আসছে। আমার কাছে মনে হচ্ছে 23 এবং 24 সালের প্রশ্ন যদি কেউ আগে থেকে দেখে থাকে এবং সে যদি বুঝতে পারে যাচ্ছে এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, তাহলে এগুলো কিন্তু মোটামুটি যে আসার কথা। আমি তোমাকে জাস্ট ঢাকা বোর্ডের এক্সাম্পলটা দিই এবং কোন কোন সালে ঢাকা বোর্ডের এক্স্যাক্টলি কোয়েশ্চেনগুলো আগেও আসছে আমি সেটা তোমাকে একটু রেফারেন্স সহ বলে দিচ্ছি। ঢাকা বোর্ডের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সিকিউতে, কোয়েশ্চেন নাম্বার 1, সেটা বলা ছিল যে মিস্টার রফিক একজন খুবই বিখ্যাত গবেষক এটসেট্রা এটসেট্রা। তার যে প্রথম কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা খুবই সিম্পল কথা, এটা যে মেইনলি তোমাকে দেওয়া হয়েছে যে বায়োমেট্রিক আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
সো একদম ইজিলি হচ্ছে তুমি জাস্ট এই দুইটা জিনিসের ব্যাখ্যা ট্যাখ্যা ঠিক মতো লিখে দিলে তোমার এখান থেকে তুমি ইজিলি হচ্ছে যে 10-এ তুমি 9 পেয়ে যেতে পারো। সো এই কোয়েশ্চেন খুব একটা টাফ কোনো কোয়েশ্চেন ছিল না। নাম্বার 2-তে তোমাকে মূলত এই জায়গায় দেওয়া হয়েছে যে কোন প্রজন্মের মোবাইল ফোন তুমি ব্যবহার করবে এবং সেখানে LTE স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। সো 4th জেনারেশন মোবাইল ফোন, এটা তোমার গ মার্কের প্রশ্নের অ্যান্সার। আর ঘ মার্কে তোমাকে বেসিক্যালি WiMAX আর হচ্ছে যে ওয়াইফাই এর মধ্যে বসে কোনটা ইউজ করতে হবে। বুঝাই যাচ্ছে তুমি এখানে WiMAX ইউজ করো, কারণ তোমাকে বলা হয়েছে প্রায় 60 কিলোমিটার দূরে তুমি একটা জায়গায় হচ্ছে নেটওয়ার্ক স্থাপন করতে চাচ্ছ। এরপরে যেটা 3 নাম্বার কোয়েশ্চেনে তোমাদের একটা কি বলে এটাকে, এরকম একটা কোয়েশ্চেন আসে যে 52 10 বেজে আছে, বলেছে এটা 34 n বেজে কত হবে। এই কোয়েশ্চেনটা প্রথম আসছিল চিটাগং বোর্ড 23-এ। সো চিটাগং বোর্ড 23-এ অলরেডি এই টাইপের একটা কোয়েশ্চেন আগে এসে বসে আছে। সো এমন না যেটা নতুন কোনো কোয়েশ্চেন, এটা বরং তোমাদের পারা উচিত, না পারলে বরং তোমরা ঠিক মতো পড়ো না, সেটাই বোঝা যাচ্ছে। আর তার পরবর্তীতে 3 নম্বরে মানে 3-এর যে 4 মার্কের কোয়েশ্চেন, সেটা মূলত টয়েস কমপ্লিমেন্টেড কোয়েশ্চেন। এটা খুব স্পেসিফিক্যালি বলেও দিছে, সেটা খুব নতুন কোনো টাইপের কোয়েশ্চেন না। এটার পরবর্তীতে তোমাদের আছে 4 নাম্বার কোয়েশ্চেনে একটা সরল দিয়েছে। সরলের অ্যান্সারটা আমি মনে আমার যখন প্রোফাইলে পোস্ট করছিলাম তাড়াহুড়ো হয়তো বা ভুল করছি, যাই হোক। সো 4-এর সি হচ্ছে যে একটা সরল, যেটা খুব একটা কঠিন কোনো সরল না, ইজি একটা সরল। এবং 4-এর ডিতে মূলত তোমাকে হচ্ছে যে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে বলেছে নর গেট দিয়ে, ফুল অ্যাডার নর গেট দিয়ে। 5 নম্বরে তোমাকে বলা হয়েছে যে লিনিয়ার আর হচ্ছে যে কি বলে এটাকে ট্রি, এই দুইটার মধ্যে কুইজের জন্য কোনটা ভালো। এটা অ্যান্সারটা আসলে ট্রি বা সরি আসলে লিনিয়ারই হবে, যেহেতু কুইজ। তো আমরা যদি হচ্ছে কেউ গুগল ফর্মে এক্সাম দিয়ে থাকেন বা যে কোনো আপনি যদি কুইজ এক্সাম দিয়ে থাকেন, তখন ডানে বামে আগে পিছিয়ে যাওয়াটা খুব তাড়াতাড়ি করা দরকার। লিনিয়ার স্ট্রাকচারে কুইজ এক্সাম হলে সেটাতে খুব ইজিলি হচ্ছে যে আপনি ডানে বামে মুভ করতে পারবেন, সেই জন্য লিনিয়ারটা ভালো। এটা আমি হচ্ছে যে আমার ওই সময় মাথায় ছিল না, সময় ট্রি লিখে দিয়েছিলাম, পরে ভেবে দেখলাম যে আসলে লিনিয়ারই হওয়ার কথা। আর তারপরে এখানে যে আপনার কি বলে এটাকে কোডিংটা আসছে, কোডিংটা একটু কঠিন। এই কোডটা লিস্ট ট্যাগের মানে মূলত নেস্টেড লিস্ট, বাট এগেন নেস্টেড লিস্ট আপনাদের পারার কথা, বিকজ এই নেস্টেড লিস্ট থেকে কোয়েশ্চেন বিগত 23 এবং 24 সালে মাল্টিপল বোর্ডে আসছে, একটা দুইটা বোর্ডে না। সো নেস্টেড লিস্টের প্র্যাকটিস আপনাদের এতদিনে করে ফেলা উচিত। 6 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে অনেকে হচ্ছে যে একটু ঝামেলায় পড়ে গেছে। 6 নম্বর কোয়েশ্চেন দুই ভাবে করা যায়, যদি আপনারা কি হচ্ছে যে কোয়েশ্চেনটা দেখেন। মূলত এই জায়গায় হচ্ছে যে অনেকগুলো পরপর হচ্ছে লিস্ট ট্যাগ দিয়ে গেছে। 6 নম্বর কোয়েশ্চেন আপনাকে বেসিক্যালি আইদার আপনি মেনু ট্যাগ দিয়ে করতে পারেন, মেনু ট্যাগ দিয়ে করাটা সেফার, বিকজ মেনু ট্যাগ দিলে আপনি লিস্ট আইটেমের মধ্যে যে কোনো টাইপ দিতে পারবেন। আপনি ইউএল দিয়েও করতে পারবেন, অর্থাৎ আনঅর্ডার লিস্টের টাইপ দিয়েও করতে পারবেন। অনেকে আনঅর্ডার লিস্টের মধ্যে আবার যখন টাইপ দিয়েছে, তখন তারা মনে করেন যেমন পদ্মা, যমুনা, মেঘনা, এগুলো সব হচ্ছে যে সার্কেল ছিল, সেই তিনটার জন্য একটা আনঅর্ডার লিস্ট ইউজ করেছে, পরে ফ্লাওয়ারের জন্য আরেকটা আনঅর্ডার লিস্ট ইউজ করেছে। এটা তো কোনো সমস্যা নাই, জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কোনো নেস্টেড লিস্ট হওয়া সম্ভব না। এই জিনিসটা জাস্ট আপনাকে হচ্ছে যে ইনশিওর করতে হবে। নেস্টেড লিস্ট চেনার উপায় খুবই সহজ। এটা আমাকে কমেন্ট বক্সে একটা ছেলে আমার সাথে ঝগড়া লাগাই দিছে, মানে জোর জবরদস্তি করতেছে। আমি ওকে যতই বুঝাচ্ছি যে দেখো, নেস্টেড লিস্টের জন্য তোমাকে অবশ্যই একটা গ্যাপ থাকতে হবে, অর্থাৎ একটার নিচে আরেকটা হচ্ছে যে থাকবে, এটা বুঝা যেতে হবে গ্যাপের মাধ্যমে। পরপর নিচে থাকলে এখানে কোনো নেস্টেড লিস্ট হয় না। যাই হোক, আমি জানি না ওকে কে বুঝাবে, এখন বেচারাকে বুঝাইতে পারতেছি না। 7 আর 8 নম্বরে মূলত তোমাদের প্রোগ্রামিং আসছে, একটা আসছে লিপ ইয়ার, আরেকটা আসছে তোমার ভোটাধিকারের মোস্ট প্রবাবলি চাকরিতে আবেদনের যোগ্য কিনা, অর্থাৎ 18 থেকে 32-এর মধ্যে হইতে হবে। আর যেটা হচ্ছে 8 নাম্বার, সেটা খুবই সোজা আসছে, যেমন 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার, এটা অলরেডি আগে একবার আসছে, এটা নতুন কিছু না। সো এবং হচ্ছে যে তুমি যদি 8-এর খ দেখো, ভ্যারিয়েবল প্লাস প্লাস ও প্লাস প্লাস ভ্যারিয়েবল ব্যাখ্যা করো, এটা হচ্ছে সাফিক্স প্রিফিক্সের ব্যাখ্যা, এটাও তোমাদের অলরেডি কমন। সো আমি যদি ওভারঅল তোমাকে হচ্ছে যে পুরো সিকিউ কোয়েশ্চেনটা দিচ্ছি জাস্ট বলি, ঢাকা বোর্ডের টাইপ লিস্ট, তাহলে সিকিউ কোয়েশ্চেন একটা বাচ্চার 50-এ 50 পাওয়া উচিত। 50-এ 50 তার না পাওয়ার কোনো রিজন নাই। হ্যাঁ, কোয়েশ্চেনটা একটু লেংদি ছিল, এখন এটা না মারামারি করার কিছুই নেই, এগুলো সবই কমন জিনিসপত্র। সো আমি বলবো না কোনোভাবে যে তোমাদের সিকিউ কোয়েশ্চেন টাফ আসছে, সিকিউ কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, একদম মুয়া দেয় নাই যে এদের ব্যাপার না সবাই লিখে দাও, সবচেয়ে কমন প্রশ্নগুলো দিয়ে দিলাম, ওইটা দেয় নাই। হালকা একটু টুইস্ট এন্ড ট্রিক্স আছে, বাট সেগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষেরই পারা উচিত, গিভেন তোমরা অনেক লম্বা সময় পেয়েছো এই জিনিসটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। গেল, ঝামেলা হয়ে গেছে এমসিকিউতে। এমসিকিউতে কি ঝামেলা হয়েছে এবং কেন এমসিকিউতে সবাই রাগারাগি করতেছে, চলেন সেটা নিয়ে একটু আলোচনা করি। এবং এমসিকিউতে ভালো করার জন্য তাহলে কি করতে হবে সেটা নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিই। যদি আপনারা এমসিকিউতে যান, তাহলে ফার্স্ট অফ অল আমি আপনাদের এখান থেকে একটু দেখাই। প্রথম যে কোয়েশ্চেনগুলো আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এইটা, যেমন 6 নম্বর একটা মানে প্রোগ্রামিং থেকে একটা প্রশ্ন আসছে, 6 নম্বর কোয়েশ্চেন এরকম দেওয়া ছিল যে ইফ I is equal to 7 or I is greater than 12, ঠিক আছে, ইন দ্যাট কেস বলছে
কন্টিনিউ দিয়ে প্রত্যেক বছরই কিন্তু হচ্ছে একটা করে অবজেক্টিভ আসছে। সো কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে যে কোয়েশ্চেন আসতে পারে সেটা নতুন কিছু না, জাস্ট এবার একটা নতুন জিনিস আসে যেটা হচ্ছে অর একটা হচ্ছে যে কন্ডিশন দিয়ে দিছে, যে জিনিসটা অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে। বাট এগেন যদি কারো বেসিক জানা থাকে জিনিসটা না পারার কারণে, বিকজ লিপ ইয়ারের মানে ইয়ার জন্য প্রোগ্রামিং এর জন্য তোমাকে অর ফাংশনটা মানে শিখতেই হয়েছে দিন শেষে। এটার পরে তোমাদের আরেকটা যেটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে যে এগেন 11 নম্বর একটা কোয়েশ্চেন আসছে, যে কোয়েশ্চেনটা আসছে সেটা মনে হয় মোস্ট প্রবাবলি ভুল। ফর এক্সাম্পল হচ্ছে যে এখানে একটা তোমাদের হচ্ছে যে বলছে যে আই এবং জে এটা পরপর হচ্ছে যে প্রকাশ করতে। সো আই এবং জে এটা প্রশ্নটা মোস্ট প্রবাবলি ভুল, বিকজ হচ্ছে এই জায়গায় আই এবং জে এর কোনো প্রপার ব্যাখ্যা দেওয়া নাই। সো এটা আমার কাছে মনে হয় মেইনলি ওরা বুঝাতে চেয়েছিল জে ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস, বাট সেটা ওরা না দিয়ে জে ইজ ইকুয়াল টু জে প্লাস প্লাস দিয়ে রাখছে। সো যেহেতু জে ইজ ইকুয়াল টু জে প্লাস প্লাস দিয়ে রাখছে সেখানে বলার কিছু নাই, এটা মোস্ট প্রবাবলি ভুল, এটার জন্য তোমাদের মার্কস পেয়ে যাওয়া উচিত। আমি যেটা নিয়ে মূলত রাগ সেটা হচ্ছে কিছু কিছু জায়গা আসলে খুব উদ্ভট প্রশ্ন করছে, যেমন 12 নম্বর জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে। আমি জানি এটা জিনোম বলে, বাট এটা আসলে আইসিটি তে জিজ্ঞেস করা কি আছে আমি জানি না। তারপরে নিচের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে, এটাও খুব একটা কঠিন না, টেবিল ডেটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলেই হয়ে গেল। এগেন এগুলো আমার কাছে কঠিন লাগতেছে না, বিকজ আমি এগুলো রেগুলার পড়াই এবং অফকোর্স যারা রেগুলার বেসিসে ঠিক মতো সবকিছু পড়ে গেছে তাদের জন্য সমস্যা না। প্রবলেম হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন গুলো বোর্ডে আগে পরে আসে নাই, সো রিপিট হওয়ার চান্সেসটা একটু কম। দেন আরেকটা যেটা খুব ভালো কোয়েশ্চেন আমার কাছে মনে হয়েছে করছে 21 নাম্বার, সেটা হচ্ছে এটা আমার স্পেসিফিক্যালি মনে হচ্ছে বিকজ আমার শীটে এরকম একটা কোয়েশ্চেন আমি পড়ানোর পরে আমার বাচ্চাদেরকে বলেও দিই এটা খুব একটা আসার চান্স নেই, তারপরে পড়ে রাখো। এটার অর্থটা আমি একটু বুঝাই দিই। এই কন্ডিশনাল এক্সপ্রেশনের বেসিক আইডিয়াটা হচ্ছে এক্স এর মান 10 ওয়াই এর মান 20, বলছে জেড ইজ ইকুয়াল টু যদি এক্স যদি ওয়াই এর থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে তুমি জেড এর মান বসাবা এক্স, আর যদি এই কন্ডিশন না মানে তাহলে জেড এর মান বসাবো ওয়াই। এখন দেখো 10 আর 20 এর মধ্যে বড় কে? বড় হচ্ছে 20, তাহলে কন্ডিশন কি মানছি না, তাহলে অ্যান্সার কত হবে 20, তাহলে অ্যান্সার জাস্ট এখানে হবে খ নাম্বারটা 20। যে বেসিক জানে তার জন্য সোজা জিনিস, কিন্তু আর যে বেসিক জানে না তার জন্য এটা কঠিন। এখন তুমি যদি ওয়ান শট মার্কে পাবলিক হয় তাহলে তোমার জন্য সমস্যা। দেন বাফার রেজিস্টার থেকে একটা কোয়েশ্চেন আসছে ঘুরে ফিরে এই, আমি যদি এখন তোমাকে অনেস্টলি বলি আমার কাছে টোটাল মনে হয়েছে যে যদি কোনো বাচ্চা ঠিক মতো বেসিকও পড়ে যায় তাও তার এই কোয়েশ্চেনের 21+ পাওয়া খুব একটা কঠিন না এমসিকিউতে। ঢাকা বোর্ডের এমসিকিউর কথাও যদি আমি বলি, এখন এটা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের শুনতে কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে, বাট ভাই তোমার প্রিপারেশন ইনাফ ছিল না, বিকজ দিন শেষে এগুলো পারা খুব একটা কঠিন না। এখন প্রশ্ন হচ্ছে এই কথাগুলো কেন বললাম, এত মানে একদম ঘেটে ঘুটে কেন বললাম যে এই জিনিসগুলো কেমন কি এটসেট্রা এটসেট্রা। আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কোর্স থেকে কতটুকু কমন পড়েছে, সিকিউ আমি 50-50 পাওয়ার কথা আমার স্টুডেন্টরা যদি কেউ ঠিক মতো পড়ে। এমসিকিউ এর ক্ষেত্রে অনেস্টলি যদি কেউ ঠিকঠাক মতো পড়ে তার 23টা ইজিলি হয়ে যাওয়া উচিত, ইজিলি। বাকি দুইটা যদি কেউ নিজে ঠিক মতো পড়ে তার 25-25 পাওয়ার সুযোগ আছে, আর যদি নিজে ঠিক মতো না পড়ে জাস্ট আমার খাতাতেই পড়ে চলে যায় তাও তার 23 পাওয়া উচিত। কথাগুলো কেন হচ্ছে যে বলতেছি একটু ভালো করে এখন শোনার চেষ্টা করেন। প্রতি বছর এই একটা নতুন ঝামেলা আপনারা করেন, কি ঝামেলা, যে আপনারা ওয়ান শট হচ্ছে যে উপর ডিপেন্ডেন্সি আনা শুরু করেন। এইবারও পরীক্ষাতে আপনাদের ঠিক এই জিনিসটাকে এক্সপ্লয়েট করা হয়েছে বেশ বাজেভাবে। প্রতিটা প্ল্যাটফর্ম, আমি তো কয়েকদিন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুয়েছিলাম, আমি দেখছি প্রতিটা প্ল্যাটফর্ম পরীক্ষা শেষ হওয়ার পরপরই তারা ম্যারাথন ক্লাস দিয়েছে, তারা রিভিশন ক্লাস দিয়েছে, তারা ওয়ান শট ক্লাস দিয়েছে, এবং তারা বারবার একটা জিনিস প্রচার করেছে যে এই ক্লাস করলেই আপনি 100% কমন পাবেন। প্রথমত টিচারদের কাছ থেকেও এখানে একটা রং মেসেজ গেছে, যেটা অবশ্যই স্বীকার করা হচ্ছে। অফকোর্স যারা টিচাররা ক্লাস নিয়েছেন, আমি নিতে পারি নাই, আমি নিজে অসুস্থ ছিলাম, বা যারা নিয়েছেন তাদেরকে হ্যাটস অফ, বিকজ তারা লম্বা সময় ধরে একটা ক্লাসের জন্য অনেক প্রিপারেশন নিয়েছেন, অনেক কষ্ট করেছেন। তো আপনাদের অনেক কষ্টের ফলে অনেক স্টুডেন্ট হয়তো বা পরীক্ষাটা ভালো দিতে পেরেছে যতটুকুই দিয়েছে। বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা মনে হয় আমাদের মার্কেটিং এর সময় কথাগুলো বারবার বলি যে দেখেন আমাদেরটা পড়লেই 100% কমন, এই জিনিসটা বলাটা উচিত না। আসলে হয় কি দিন শেষে হচ্ছে যে আমাদের কথাবার্তা অনেক মানুষজন লিটারালি সত্যিই মনে করে। আমরা যদি বলি যে এই ক্লাস করলে 50-50 পাবা, এই ক্লাস করলে এমসিকিউ 25-25 পাবা, তখন না আসলে স্টুডেন্টরা ওটাকেই বিশ্বাস করা শুরু করে, এবং স্টুডেন্টরা ওইটাকে দেখে দেখেই হচ্ছে যে তারা এগুলা নিয়ে ক্লাস, এবং আমি দেখেছি প্রত্যেকটা প্ল্যাটফর্মে তাদের ক্লাসগুলোকে ব্যাপক প্রচার চালিয়েছে। আই আন্ডারস্ট্যান্ড ইটস আ গেম, ইটস আ বিজনেস, এবং দিন শেষে আমাদের এটা করতে হয়, বাট ট্রাস্ট মি এটার কারণে আসলে দিন শেষে স্টুডেন্টরা সাফারার হয়। অনেক মানুষজন আমাদের কথাগুলোকে সত্যই মনে করে, তারা আমাদেরকে এতটাই ভরসা করে যে তারা লিটারালি সব বাদ দিয়ে আমাদের ক্লাসগুলোই করছে,
করে তারপর তখন যারা যে যখন পায় নাই কমন, তখন তাদের হচ্ছে অনেক তারা অনেক বিট্রেইড ফিল করে। এটা গেল একটা জিনিস মানে টিচারদের জন্য। বাট স্টুডেন্টদেরকে আমি একটা জিনিস বলতে চাই, সারা বছর কেন আপনারা পড়াশোনা করেন না? কেন আপনাদের মধ্যে টেন্ডেন্সিটা গ্রো করতেছে যে আপনারা পরীক্ষার আগের দিন রাতে পড়ে আপনারা পাশ করে ফেলবেন? আমি যেই হই না কেন, কেন আপনি আমার কথা বিশ্বাস করুন? আমি এসে আপনাকে কেন ম্যানিপুলেট করতে পারবো? আপনার নিজস্ব ব্রেইন কেন এত দুর্বল থাকবে যে আমি এসে বলবো যে ভাইয়া আপনার কিছু পড়া লাগবে না, আপনাকে আমি একটা 3 ঘন্টা ক্লাস দিচ্ছি, 4 ঘন্টা ক্লাস দিচ্ছি, 5 ঘন্টা ক্লাস দিচ্ছি, আপনি করেন, করলে আপনি হুবহু কমন পাবেন। আপনি কেন সেটা বিশ্বাস করবেন? একটা বড় জিনিস যেটা আপনারা বুঝেন না, ওয়ান শট ক্লাসের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। কি ফাঁকি আমি আপনাকে বলি। আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ওয়ান শট ক্লাস বসে বসে দেখছি এবং আমি মাঝে মধ্যে এটা নিয়ে আলোচনাও করি যে আসলে ওয়ান শট ক্লাস আর ওয়ান শট ক্লাস এখন নাই। ওয়ান শট ক্লাস ওরা সবই পড়ায় দেয়। এখন ওয়ান শট ক্লাসে অনেকই সব পড়ায় দেয়, এমনও যে ওয়ান শট ক্লাসে বেঁচে পড়ানো হচ্ছে, সবই পড়ায় দিচ্ছে, কিছু বাদ দিচ্ছে না। যে হয়তো বা কোনো একটা জায়গায় ব্যাখ্যা করা লাগতো, ব্যাখ্যা না করে বলছে ঠিক আছে এটা এরকমই হয়, যে জিনিসটা ব্যাখ্যা করে দিতাম না, ব্যাখ্যা করা লাগবে না, তুমি এটা বুঝে নাও, এতটুকু। এছাড়া তো কোনো ডিফারেন্স নেই, সবই তো পড়াই দিচ্ছে। তাহলে ওয়ান শট নামে ওয়ান শট। প্রবলেম কি হয় জানো? মনে করো তুমি একটা 5 ঘন্টার ওয়ান শট ক্লাস দেখলা, ধরে নাও তোমার কাছে মনে হচ্ছে তাহলে আমার ওয়ান শট ক্লাসটা দেখে 5 ঘন্টাই লাগবে। সো তুমি 5 ঘন্টা টাইম নিয়ে ওয়ান শট ক্লাসটা দেখতেছো, তোমার ব্রেইন আদৌ আসলে 5 ঘন্টা টানা তো একটা কন্টেন্ট রিসিভ করতে পারে না। প্লাস ওয়ান শট ক্লাস আমরা কি করি? আমরা ধামধুম পড়ায় যাই, এটা অবজেক্টিভ অ্যান্সার বুঝছো? হ্যাঁ বুঝছি, নাও তাকায় যাই। তুমি ভাবছো কি বুঝে ফেলছি, আমি অ্যান্সার তো অলরেডি ভাইয়ের সাথে করে ফেললাম। বাট দ্যাট ডাজন্ট হাউ ইট ওয়ার্কস। কেন আমরা বারবার বলি ক্লাসের সময় নোট করো, কেন আমরা হচ্ছে যে লিখে লিখে পড়াই? এগুলোর পিছনে রিজন আছে। রিজন হচ্ছে যখন আপনি একটা ক্লাস করেন, আপনি তার সাথে সাথে নোট করেন, তখন আপনার ব্রেইন সেটাকে রিসিভ করে বসে বসে। আপনার ব্রেইনটা তো রোবট না যে আপনি ইনফরমেশন নিচ্ছেন, ঢালতেছেন, গিলতেছেন আর ঢালতেছেন। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। আপনাকে বসে বসে হচ্ছে এটা ঠিক মতো পড়তে হবে, পড়ে তারপরে হচ্ছে যে সেই অনুযায়ী হচ্ছে যে কি করতে হবে, এক্সিকিউট করতে হবে। এখন আপনারা যেটা এত বছর ধরে করে আসতেছেন বা নতুন একটা ট্রেন্ড আপনারা শুরু করছেন, যে পরীক্ষার আগের 3 দিন আপনি গ্যাপ পেয়েছেন, আপনি বসে বসে এখন খালি ক্লাস দেখতেছেন। আমি বাপের জন্মে এটা কোথাও দেখি নাই। আমি পরীক্ষার আগে জীবনও নিজে তো এই কাজ জীবনও করি না, অন্য কাউকে আমি কোনোদিন করতে দেখি নাই আনটিল ভেরি রিসেন্টলি, 1-2 বছর ধরে। আগে আমি দেখতাম পরীক্ষার আগে মানুষজন হচ্ছে নিজের নোট খাতা থেকে সুন্দর মতো পড়তো, যদি গাইড থাকে গাইড থেকে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতো, সিকিউ সলভ করতো, ডান। আমি কোনোদিন দেখিনি ঘন্টার পর ঘন্টা বসে লাখ লাখ মানুষ হচ্ছে ক্লাস দেখতেছে। এটা একটা ব্যাধি, এটা একটা এপিটম। এবং আপনারা হচ্ছে যে এই একটা ব্যাধি হচ্ছে যে সবাই মিলে এখন নিজেদের মধ্যে গ্রো করা শুরু করছে। আমি আগে ভাবতাম খারাপ স্টুডেন্ট এটা করে না, আমি দেখলাম ভালো স্টুডেন্টরা একই কাজ করে। গুড স্টুডেন্ট আমি জানি, আমি স্টুডেন্টকে চিনি, ও একই কাজ করতেছে। বিকজ ইটস আ পিয়ার প্রেশার, যে আল্লাহ ওরা মনে হয় এই ক্লাস করেই হচ্ছে A+ পেয়ে যাবে, আমারও করতে হবে। ইটস নট লাইক দ্যাট। দয়া করে বারবার বলতেছি, যারা 26 এবং 27 ব্যাচ আছেন, 25 ব্যাচে তো পরীক্ষা চলতেছে, ওদের বলে লাভ নেই। ওদের এখন শেষ মুহূর্তরা যেভাবেই পারুক সেভাবে আগানোই বেটার। লাস্ট মুহূর্তে সেইগুলো কইরেন না, যে ওয়ান শট ক্লাস দেখে সব শেষ করে ফেলবো, এটা করবো, এগুলো কইরেন না। আমি তো একটা সত্যি কথা বলি, আপনাদের এই অবজেক্টিভ গুলো অমন আহামরি কঠিন আসে নাই। এটা আমি বলতে চাচ্ছিলাম না, কারণ বললে আমি গালি খাবো। বাট অনেস্টলি যে পড়ছে তার কাছে একটা কঠিন লাগার কথা না। এখন তুমি পড়বা না, তুমি আগের দিন হচ্ছে খালি ক্লাস দেখেই পরীক্ষার জন্য দৌড় দিবা, তুমি ধরা খাবাই। আর টিচারের উপরে কেন প্রেশার তোমার ফেলতে হবে যে টিচারকে সব কমন ফেলে দিতে হবে? টিচার তো সব জানতা সমস্যা না, বাসে তো প্রশ্ন করতাও না। দিন শেষে কোয়েশ্চেন যদি তোমার বিগত কয়েক বছর থেকে রিপিট না আসে, টিচারের বাপের সাধ্য নেই কোয়েশ্চেন কমন ফেলার। কারণ টিচার কমন ফেলবে কোত্থেকে? টিচার তো জাস্ট এডুকেটেড গেস করতেছে যে আচ্ছা এই জায়গা থেকে প্রশ্ন আসে, তাহলে এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। এখন স্যার যদি একদম ডিফারেন্ট একটা কোয়েশ্চেন করে ফেলে, ফর এক্সাম্পল আপনাকে দেখাই, এই যে এই কোয়েশ্চেনটা, হ্যাঁ এই যে এই কোয়েশ্চেনটা প্রথম যখন 23 সালে আসছে চিটাগং বোর্ডে, আমার মনে হয় না কারো মাথায় ধুম করে ঢুকছে, বিকজ এটা অ্যাবসলিউটলি নতুন প্রশ্ন ছিল তখন। এখন না হয় আমরা খুব করায় পার্ট নিচ্ছে, আমার বাচ্চারা তখন ফার্স্ট টাইম এটা ফেস করছে। আমি 23 ব্যাচে যখন পড়াইছি, 23 ব্যাচে কিন্তু আমি এই কোয়েশ্চেন আগে কখনো করাই নাই, বিকজ আগে কোনোদিন বোর্ডে আসে নাই। তখন কিন্তু দিন শেষে যার বেসিক ভালো তার মাথা থেকে হঠাৎ করে জিনিসটা বের হয়েছে পরীক্ষার হলে, যদি হয় তাহলে হলো, নাহলে নাই। বাট এগুলোর জন্য তো প্রিপেয়ার থাকতে হবে। এটার জন্য যে যত ভালো করে পড়বে দিন শেষে তার সেই পারবে। টিচার জাস্ট তোমাকে হেল্প আউট করে। তুমি যদি এখন বসে বসে এটা ভাবো যে ভাই না আমি পরীক্ষার আগে জাস্ট একটা ক্লাস করে যাব, আমি সব পেরে যাবো, তাহলে ভাই তুমি একটা চরম দ্বিধায় আছো। এগুলো না করে রাদার যদি ঠিক মতো পড়তে তাহলে প্রপারলি পড়ো, সেটা যে জায়গায় হোক। আমার কাছে আইসিডি কোর্স করো, আমার আইসিডি কোর্স অলরেডি শুরু হয়েছে, অন্য কোনো জায়গায় পড়ো, যেখানেই পড়ো, বাট ঠিক মতো পড়ো। আগের দিন একটা ক্লাস করে চলে যাবে, এই ধান্দায় থাকো না, এইভাবে তুমি কোনোদিন পার পাবা না। আশা করি একটু এই জায়গা থেকে তোমরা শিক্ষা নিবা এবং অ্যাটলিস্ট একটা ভালো হচ্ছে ফিউচারের দিকে আগায় যাবা।